পৌঁছে গেছি গুঞ্জি। আমি আছি ওই দিকটায়, এখানে দেখা যাবে না, ওই যে এটা হচ্ছে নেপালচু, আর একটা গ্রাম নদীর মাঝখানে, এই দিকটায় গুঞ্জি। আর এই হোম পর্বতের রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এবার একদম সুন্দর পিচের রাস্তা, টিল আদি কৈলাস। ওই পিচের রাস্তা উঠে কোথাও ছাওয়া দেখে একটু দাঁড়াবো। এই এতগুলো জ্যাকেট যা পরে আছি, কিছু খুলতে হবে, প্রচুর গরম লাগছে। জল খাবো, তারপরে বেরিয়ে যাব আদি কৈলাসের উদ্দেশ্যে। এখন বাজে 11:07, বেরিয়েছিলাম আমি 7:05 নাগাদ। 8-9-10 পাক্কা 4 ঘন্টা সময় লাগলো। এই 20-40 কিলোমিটার, 20ও নয়, হ্যাঁ নেপালচু থেকে আসাটা 20, এখান থেকে নেপালচু আরও 2 কিলোমিটার ধরুন। তো মানে ওই 37-38 কিলোমিটার আসছে, যাতায়াত করতে সময় লাগলো পাক্কা 4 ঘন্টা। এখান থেকে শুনেছি আদি কৈলাস অব্দি রাস্তা খুবই ভালো। এদের জিজ্ঞেস করি কত দূর অব্দি। ভাই ऐसे आदि कैलाश जॉलिंगटन कितना दूर है? 38, 40 किलोमीटर, 38। थैंक यू जी। अभी जाते हैं ना लोग ओम पर्वत। এরকম রাস্তা পেলে কোনো ব্যাপার না। বাপরে বাপ, এই যেন মনে হচ্ছে আবার সভ্য জগতে ফিরলাম। কি আরাম। ওইসব রাস্তা আমার এক্সপ্রেসের জন্য ঠিক আছে, স্পিডের জন্য এরকম রাস্তা চাই। স্পিড 400 মিটার, একদম ফুল মেটাল রোডস, দারুণ। সারাতে যাবে একবারে হুড়মুড়িয়ে যাবে। এখানে দাঁড়িয়ে একটু জল ফল খাই, নাকি নাবি আছে সামনে, নাবিতেই দাঁড়াবো যদি কফিও পেয়ে যাই। বাহ, সামনে এটা কি সুন্দর লাগছে। এটা অ্যাপি পিক, অন্নপূর্ণা রেঞ্জের অ্যাপি পিক। আমি যেখানে আছি সেই হোটেল থেকেও দেখা যাচ্ছে, আয়নাতেও আসছে। অ্যাপি পিক, অন্নপূর্ণা রেঞ্জের, নেপালের ওটা। এই তো দোকানপাট আছে, এখানে একটু বসবো, চা কফি কিছু যদি পাওয়া যায় দেখি। কিছু না পেলে জল খেয়েই বেরিয়ে যাই। এখানটায় গাড়িটা দাঁড় করাই, জল ফল খাই, ক্যামেরা লাগাই, বেরিয়ে যাই, সেটাই ভালো। গাড়িটার একটু রেস্টের প্রয়োজন, প্রচুর অফরোড করে এসছে। ক্রস করতে দাঁড়ালাম, তো ভাবলাম আপনাদেরকে চারিদিকটা একবার দেখাই। That's the village of Nabi. এটা হচ্ছে সেকেন্ড ভিলেজ মনে হয় খুব সম্ভবত, মানে ওপর থেকে দেখলে, মানে সেকেন্ড, এদিক থেকে নিচে থেকে উঠতে গেলে সেকেন্ড আছে, এরপরে আছে কুটি। যা বুঝতে পারছি নাবিটাই বেস্ট জায়গা থাকার। এর সামনে রাস্তাও ভালো, কোনো ধুলোর অসুবিধা নেই। পেছনে অ্যাপি পিকও মনে হচ্ছে ভিজিবল হবে। অল্টিটিউড অলমোস্ট সেম, মানে গুঞ্জি, নেপালচু আর এর মধ্যে খুব একটা অল্টিটিউডের ডিফারেন্স নেই। আমার এখানেই থাকার ইচ্ছা ছিল, কিন্তু হলো না। আমরা ধারচুলা যাকে পারমিট করতে দিয়েছিলাম সেই বললো খুব ভালো থাকার ব্যবস্থা করে দেবো। আর নেপালটিতে করেছেন ভদ্রতা, খারাপ করেননি খুব একটা, কিন্তু এটা আরও বেটার ছিল। দিস ওয়াজ মাচ। ওখানে এত ধুলো, হালত খারাপ হয়ে যাচ্ছে। সুন্দর রাস্তা হয়ে গেছে, ঠান্ডা উনি আবার এক হাতে উইন্টার গ্লাভস, এক হাত খালি। তার কারণ হচ্ছে ওম পর্বত যাওয়ার সময় আমি একটুও ছবি তুলতে পারিনি, বারবার খোলা পড়া অসুবিধা বলে খুলেই দিয়েছি। এখানে ছবি তুলতে যাবো, দরকার পড়লে হাত এরকম ভেতরে ঢুকিয়ে নেবো।
চলেছি নাবি গ্রামের মধ্যে দিয়ে। নতুন রাস্তা করতেই বাম্পার করতে আরম্ভ করে দিয়েছে। লোকে রাস্তা করা বাম্পার করা একসঙ্গে শেখে। অনেকগুলো হোমস্টে রয়েছে, অতিথি হোমস্টে নাবি। অ্যাকচুয়ালি গ্রামগুলো কিন্তু রাস্তার উপরে নয়। আমি সেইখান থেকে যাই গাড়িবিয়ান থেকে দেখতে দেখতে আসছি গ্রামগুলো। আগে তো পায়ে হাঁটা রাস্তা ছিল, তার উপরে পাশ দিয়ে রাস্তা গেছে, আর রাস্তার উপরে এরা নতুন বাড়ি করেছে টুরিস্টদের জন্য হোমস্টে হিসাবে। অ্যাকচুয়াল গ্রাম কিন্তু একটু রাস্তার থেকে ওপরে বা নিচে। যাই হোক, দেখা যাচ্ছে আবার আদি কৈলাসের কাছাকাছি কোথাও গিয়ে। প্রচুর হাতে ঠান্ডা লাগছে, ব্যবসা পড়তে হবে। রাস্তা তৈরির কাজ চলছে, তাই খানিকটা ওয়েট করতে বললো। গুঞ্জি বা নাবি থেকে অনেকটাই উঠে এসেছি। চারিদিকে টোপোগ্রাফিও পাল্টে গেছে, আর গাছপালা সেরকম নেই। অলমোস্ট কুটি গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি। একটু আগে একটা বোর্ড দেওয়া ছিল কুটি 2 কিলোমিটার। এই কুটি হচ্ছে মানে আদি কৈলাসের সব থেকে কাছের গ্রাম এই কুটি। সব থেকে উঁচু গ্রাম উত্তরাখণ্ডের মনে সব থেকে উঁচু গ্রাম এই কুটি। এই রাং কমিউনিটির ভুটিয়া টাইপের সব থেকে সেক্রেট গ্রাম ওইটা। যে কোনো একটা টার্ন নেবো, হঠাৎ করে মনে হচ্ছে কুটি ভিলেজ দেখতে পাবো। এখন দাঁড়াবো না, ফেরার পথে ইচ্ছা আছে একটু যদি সম্ভব হয় গ্রামটা এক্সপ্লোর করার। কারণ আমি উল্টো করছি, আমি সবাই আগে আদি কৈলাস করে তারপরে ওম পর্বত যায়। আমি সকালবেলা যেহেতু ওম পর্বতের রাস্তাটা খারাপ আর আমি ছোটো, আমি আগে ওম পর্বতটা করে এসেছি যাতে করে টায়ারিংটা কম হয়। তার ফলে যেটা হয়েছে রাস্তা একদম ফাঁকা, কোনো লোক নেই। এই তো কুটি 1 কিলোমিটার। কুটি সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসও শেয়ার করি আপনাদের সাথে। এখানকার মানুষের বিশ্বাস যে পাণ্ডবরা স্বর্গারোহণের পথে কিছুদিন এখানে ছিলেন, আর পাণ্ডবদের মাতা কুন্তির নামেই এই গ্রামের নাম, কুন্তি থেকে কুট্টি। এটাই মিথ এই গ্রামটার। আর অনেকগুলো ইন্টারেস্টিং গল্প আছে, কিন্তু এরকম চলতে চলতে সেগুলো কতটা ইন্টারেস্টিং লাগবে জানি না। এক হচ্ছে যে এদের এখানে 12 বছর ছাড়া ছাড়া একটা বিশাল ফেস্টিভ্যাল হয় শিবজি কালীন, যেখানে এদের একটা সিক্রেট শিবলিঙ্গই হবে সেটা রাখা আছে। সেটা 12 বছর ছাড়া ছাড়া একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যায়। ছোট্ট গ্রাম মানে এটা ওয়ান্স ইন লাইফ টাইম আর কি। লোকের সাথে সারা জীবনে একবারই নিজের বাড়িতে পায়। 12 বছর ছাড়া কি 12 বছর ছাড়া হয় মনে হচ্ছে। 1 বছর ছাড়া হলে তো অনেকেই পেয়ে যেত। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, এমন জায়গায় যাচ্ছি যেখানে 3টে কালচারের মিশ্রণ, সেটাও খুব লক্ষ্য করার মতন বিষয়। এখানে টিবেটান কালচারও খুব স্ট্রং, যদিও এটা সবাই মানে শিবের ভক্ত, কিন্তু এখানে টিবেটান কালচারও খুব স্ট্রং। একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে যে এই কুটির রাজা একবার বিয়ে করে, মানে বিয়ে ওনার 2জন বউ ছিল, একজন নেপালের একজন টিবেটের। তো নেপালের যে বউ ছিল
চেকিং হবে। সো লেটস কন্টিনিউ স্টোরি। যেটা বলছিলাম এই কুটির একটা গল্প, সেটা হচ্ছে যে এখানে টিবেটান আর ইন্ডিয়ান এটার যে ইয়েটা বলছিলাম যে ধরুন ওই জলিংকং মানে আদি কৈলাসের ওখানে ভীমচি খেতি বলা হয়, যে ন্যাচারালি ওখানে ধানের গাছ হয়ে থাকে, ধান ফলে না কিন্তু ধানের ঘাট হয়ে থাকে। তো ওইটা একটা মিথ বা লেজেন্ড যে ভীম ওখানে খেতি করেছিলেন। আর একটা লেজেন্ড হচ্ছে, সেটা হচ্ছে ওই যে বললাম যে টিবেটান আর নেপালিস এই যে দুটোর আর আমাদের এখানকার তিনটে মিক্সচার, সেটা হচ্ছে যে কুটির গ্রামের যে রাজা ছিলেন, হাওয়া খুব এমনিতে নামই নেই, ওনার দুজন ওয়াইফ ছিলেন রানী, একজন টিবেটান একজন নেপালিস। তো টিবেটান রানী তো ওই হার্ড লাইফে অভ্যস্ত ছিলেন, কিন্তু নেপালির রানী যা ছিলেন মানে নেপালের যে রাজকন্যা যাকে বিয়ে করেছিলেন, তুমি এদের এখানে এমনি চাষ হতে বলতে বাকফিট খুব কোর্স গ্রেন আর এই আলু এই ধরনের জিনিস। তো উনি চেষ্টা করেছিলেন এখানে ওনার নেপাল থেকে ওনার বাপের বাড়ির থেকে ধানের বীজ এনে রোপণ করেছিলেন, যেখানটা আমরা ভীমচি খেতে বলি ওইখানটাতেই। তো সেটা প্রায় সাকসেসফুল হয়ে যাচ্ছিল। এখানে আপনারা নাগ পর্বতও দেখেছেন, তো নাগ দেবতা তো ওই হাই অল্টিটিউডে থাকেন না, তুমি ওটা করার পরে যাতে করে ব্যাপারটা মেটেরিয়ালাইজ করে ফার্টিলাইজ হয়, ওই জন্য উনি নাগ দেবতাকে ডেকেছিলেন। তো টিবেটান যে রানী ছিলেন উনি এটাতে খুব বিরক্ত হয়েছিলেন, উনি ওটাকে জেপোডাইজ করার জন্য একটা প্ল্যান ডিভাইস করেন। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবার এটাতে নেপালিস ইনফ্লুয়েন্সের কথা কাটে, এবার টিবেটানেরটা বলি। এই আমাদের কুমায়ুন অঞ্চলের লোকেরা বংশের পর বংশ মানে কয়েকশো হাজার বছর ধরে এটা তিব্বতের নুন খেয়েই বড় হয়েছে, এখন আর নেই ট্রেড, যাই হোক। তো ওইটা দেখে তিব্বতের রানী চেষ্টা করেন এই কুটি গ্রামে সল্টের মানে নুনের একটা করার খাদান তৈরি করার। তো দুই রানী নিজের দেশের এটা করার চেষ্টা করেন, মানে এটাই থেকে দুটো কালচারের কনফ্লুয়েন্স এটাই আর কি ড্র করছি। তা যেটা বলছিলাম ইন্টারেস্টিং গল্প, এখানে কেন ধান চাষ হয়নি, যিনি নাগ দেবতাকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তিব্বতের যে রানী তিব্বতের থেকে ছিলেন উনি লিপুলের পাস যখন নাগ দেবতা ক্রস করছেন সেই সময় ওনাকে কেটে ফেলেন, যার ফলে উনি আর পৌঁছতে পারেন না এখানে, আর এখানে উনি ব্লেসিংস দিতে পারেন না, যার ফলে আর ওই ক্ষেতে ধান হয় না। ন্যাচারালি প্রত্যেক বছর ওই জলিংগংয়ের ওই ভীমচি খেতিতে ধান গাছ জন্মায়, কিন্তু কোনো ফলন হয় না। এইসব ইন্টারেস্টিং টিডবিটস আপনাদের সাথে শেয়ার করতে করতে চলুন পৌঁছে যাই জলিংগং। আর আমি গাড়িটাকে সাইড দিয়ে দিই, যা ভাই।